নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরের ঐতিহ্যবাহী হোলি ক্রস স্কুলের ছাত্রকে মারধর করেননি শিক্ষিকা, একটি পোর্টালে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কড়া বার্তা, ফাটক বাজার পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায়, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক নির্দেশ। শিলচর শহরতলি ব্যারেঙ্গার যুবক তারিমুল হক মজুমদারকে প্রাণঘাতী হামলা, অভিযুক্তদের গ্রেফতারের দাবি। দুই হিন্দু যুবকের ওপর দলবদ্ধভাবে প্রাণঘাতী আক্রমণ, জেহাদিদের বিরুদ্ধে রাজপথ কাঁপালো শ্রীভূমির সনাতনী ঐক্য মঞ্চের কর্মকর্তারা। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরের ঐতিহ্যবাহী হোলি ক্রস স্কুলের ছাত্রকে মারধর করেননি শিক্ষিকা, একটি পোর্টালে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। এমনকি হোলি ক্রস স্কুলের অধ্যক্ষা ও শিক্ষিকাকে অভিযুক্ত করে অভিভাবকের থানায় মামলার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। অধ্যক্ষা ও শিক্ষিকার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। হোলি ক্রস প্রতিষ্ঠার সুদীর্ঘ 60 বছর অতিক্রম হয়েছে। এই সুদীর্ঘ বছরের সুনামের সহিত শিক্ষাদান করে আসছে, যদিও এমন ঘটনা কখনো সংঘটিত হয়নি। এদিন হোলি ক্রস স্কুলের এই ঘটনার তীব্র ভাষায় খণ্ডন করেন। এর প্রতিবাদ জানান অধ্যক্ষা সিস্টার টেরেসা মার্টিস ও শিক্ষিকা কুমকুম দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা। শুক্রবার স্কুলে এক সাংবাদিক বৈঠকে অধ্যক্ষা সিস্টার টেরেসা মার্টিস, শিক্ষিকা কুমকুম দাস, মহুল মিত্র, মধুমিনা দাস, শিক্ষক কাঞ্চন সিং সহ অভিভাবকরা ঘটনার তীব্র ভাষায় খণ্ডন করেন। আসল ঘটনা কি হয়েছে আমাদের স্কুলে, এই ঘটনাটা ঘটেছে 15 মে। আমার কাছের বাচ্চা, যার নাম আয়ান শর্মা, আর ক্লাস আয়ান শর্মা 5B পড়ে এবং আমি এই ক্লাসের ক্লাস টিচার। এই ক্লাস টিচার আমি দুই বাচ্চার মধ্যে ব্যাটার রিজলভ করার চেষ্টা করেছি, কম্প্রোমাইজ করার চেষ্টা করেছি। প্রিন্সিপাল যখন আমাকে ডেকে পাঠিয়েছেন, ওনাকে সব বলার পরে উনি আগে বাবাকে মেসেজ লিখে দিয়েছেন। আগে বাবা প্রেজেন্ট ছিল অফিসে, ওনাকে ডেকে আনা হয়েছে, ওনাকে মেসেজ দেওয়া হয়েছে, ওনাকে ডেসক্রাইব করা হয়েছে কি হয়েছে, উনি স্বীকারও করেছেন। কোথায় আমার বাচ্চা লোকটা একটু লম্বা ছিল। কর্পোরেট পানিশমেন্ট আমাদের স্কুলে দেওয়া হয় না, যার জন্য আমরা কোনো বাচ্চাকে মারতে পারি না। কোন সময় বাচ্চারা যদি দুষ্টামি করে, আমরা মেসেজটা ফোনে কোনো গার্জিয়ানকে কনভে করতে পারি। এছাড়া আমরা কর্পোরেট পানিশমেন্ট আমাদের স্কুলে অ্যালাউড না। কিন্তু আমি দেখেছি ওরা 11 তারিখ যেটা ওরা নিউজ দিয়েছে, সেই নিউজ পেপারটা যেটা হিউম্যান রাইটস এ গেছে, ওখানে একটা লাইন ছিল যে আমি নাকি ছেলেটাকে ক্লাসে মেরেছি। এটা যদি হয় থাকে, আমার ক্লাসে 54 স্টুডেন্টস ওরাই যাচাই করতে পারে। আমি কোনোদিনও কোনো বাচ্চার উপরে আমি হাত তুলি না। আজকে আমি এই ইনস্টিটিউশনে 30 বছরের উপর থেকে চাকরি করছি এবং আমার কোনো এরকম প্রবলেম যদি থাকতো বা কমপ্লেন থাকতো, নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশন এত বছরে আমার উপরে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিতেন। কিন্তু আজ অবধি I am working here since for the last more than 30 years, কিন্তু এত বছরেও কোনো অথরিটিস মানে স্কুলের অথরিটিস আমার উপরে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেয় না। কেন? কারণ আমি এরকম কোনো কাজই করি নাই যে ওরা আমার উপরে রাগ করে থাকবে বা কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে। যাই হোক, এটাও বলা হয়েছে যে ছেলেরা কি মেন্টালি হ্যারাসড হয়। ছেলে যদি মেন্টালি হ্যারাসড হয়, তবে আপনারা নিজে দেখে নিন, এখানে আমার সামনে আমি রেখেছি অ্যাটেন্ডেন্স রেজিস্টার। ইনসিডেন্ট হয়েছে 15 তারিখ, ওরা এসছে 20 তারিখ অফিসের মধ্যে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে। এরপরেও কিন্তু বাচ্চাটা একদিনও অ্যাবসেন্ট হয়। তবে ওরা কি করে বলতে পারে যে বাচ্চাটা মেন্টালি হ্যারাসড? উল্টো আমি এবং প্রিন্সিপাল আমরা দুজনই মেন্টালি এত হ্যারাসমেন্ট হয়েছি যে আমার পক্ষে ক্লাস করা সম্ভব ছিল না। যার জন্য আমি স্কুল থেকে
কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নিয়েছি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যেই শিলচরের ফাটক বাজার পরিদর্শনে গেলেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। এদিন তিনি বাজার ঘুরে দেখার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি না করার কড়া নির্দেশ দেন। দেখুন সবিশেষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্ত, ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়েছে বলে যে প্রচার হচ্ছে, বাস্তবে পরিস্থিতি ততটা উদ্বেগজনক নয়। তবে বর্ষাকালে সরবরাহ ব্যবস্থায় সাময়িক প্রভাব পড়ায় কিছু পণ্যের দাম সামান্য বাড়া স্বাভাবিক বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী স্পষ্টভাবে জানান, এই পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত দাম আদায় না করেন। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্য বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, জেলা প্রশাসন নিয়মিতভাবে বাজার দর পর্যবেক্ষণ করছে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। মন্ত্রী কৌশিক রায়ের এ বার্তার পর বাজারে মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি আরও জোরদার হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। কোনো এখন নিউজ চ্যানেলক যি মূল্য দিছে সেই মূল্যটো পুৰাপুৰি ভিত্তিহীন। সেইকাৰণে মই আজি আপোনাক ক'ব বিচাৰিছোঁ যে গুৱাহাটী কোনো এখন চেনেলে যেনেকৈ পুনৰ জনতাৰ মূৰত মাতমাৰ এনেকৈ এটা নিউজ দিছে, য'ত মিঠাতেলৰ ৰেট অমুকৰ ৰেট ইমানকৈ দিছে, এতিয়া মই অসমৰ কোনো বজাৰত এনেকুৱা পোৱা নাই। সেইকাৰণে বাৰিষাৰ সময়ত কোনোবা ঠাইতে যাতে ইলিগেলি কোনোবাই হোৰ্ডিং নকৰে, কোনোবাই যাতে মূল্য বৃদ্ধি নকৰে, সেইকাৰণে আজিও মই ইয়াতে আমাৰ বেপাৰীসকলক মই আহ্বান জনাইছোঁ। আৰু প্ৰতিদিনতে যোৱাকালি মই আমাৰ প্ৰত্যেক বিভাগৰ প্ৰত্যেকক গত পৰহি মই নিৰ্দেশ দিছোঁ যাতে আমাৰ যি টাস্ক ফ'ৰ্চ আছে, জিলাই জিলাই যে টাস্ক ফ'ৰ্চ আছে, এই জিলা টাস্ক ফ'ৰ্চবিলাক প্ৰতিখন বজাৰত গৈ যাতে মূল্যটো কি হৈ আছে জইণ্টলি যাতে ভিজিট কৰিব পাৰে, সেইকাৰণে নিৰ্দেশ দিছোঁ। সেইকাৰণে মই আপোনাক ক'ব বিচাৰিছোঁ যে যিমান ৰেট এখন চেনেলে, গুৱাহাটীৰ এখন চেনেলে দেখুৱাইছে, এই মূল্যটো মই অসমৰ কোনো বজাৰত পোৱা নাই। কোনোবাই যদি চৰকাৰক বদনাম কৰিবৰ কাৰণে কৰি আছে, সেইটো মই ক'ব নোৱাৰিম, কিন্তু মূল্য বৃদ্ধি এইটো সঁচা কথা যে মূল্য বৃদ্ধি হ'লে ৰাইজৰ বহুত অসুবিধা হয়। মূল্য বৃদ্ধি হ'লে ৰাইজৰ অসুবিধা হয়। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মূল্য বৃদ্ধি ৰোধ কৰাৰ ৰেগুলাৰ প্ৰয়াস তেওঁ কৰি থাকে, কিন্তু মূল্য বৃদ্ধি হোৱা নাই বা নহয় এইটো মই নকওঁ, কিন্তু যি হাৰত দেখুওৱা হৈছে যে মূল্য বৃদ্ধি হৈছে, এনেকুৱা হাৰত কোনো ঠাইতে মূল্য বৃদ্ধি হোৱা নাই, সেইটো মই ক'ব বিচাৰিম। বাজারের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে শুক্রবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। দেখুন সবিশেষ। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসা পরিষেবা রোগীদের জন্য উপলব্ধ বিভিন্ন সুযোগ সুবিধা, পরিকাঠামো, পরিচ্ছন্নতা, চিকিৎসা ব্যবস্থার সামগ্রিক মান এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এদিন হাসপাতাল প্রশাসন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা প্রদান, জরুরি পরিষেবার কার্যকারিতা বৃদ্ধি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ততা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তির মতো বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান, হাসপাতালকে আরও উন্নত করে তোলার লক্ষ্যে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, হাসপাতালের বর্তমান পরিষেবা, পরিকাঠামো এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলিও বৈঠকে তুলে ধরা হয়েছে এবং সেগুলির দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতায় আগামী দিনে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা আরও আধুনিক, কার্যকর এবং জনমুখী হয়ে উঠবে। এই পরিদর্শন ও পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্ত, পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত সহ স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের অন্যান্যরা। আজকে আমাদের এখানে আমাদের বরাকবেড়ির মন্ত্রী কৌশিক রায় এসেছিলেন। তো মেডিকেলের বিভিন্ন সমস্যা যেগুলো আছে এগুলো নিয়ে ডিটেল ডিসকাশন হয়েছে, আর উনিও অ্যাডভাইস দিয়ে গেছেন, ওইগুলো আমরা পালন করবো। মেডিকেল মিটিংটা হয়, সিভিল আর ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা ফার্নিচারের জন্য ওয়েট করছি। যখনই আমাদের ফার্নিচার গুলো এসে যাবে তখনই আমরা এটা
মানে ইনোগ্রেট করা হবে। তো মধ্যে মধ্যে একটু বিদ্যুতের সমস্যা হচ্ছে, আমরা এপিডিসিএল এর সাথে কাছে আছি, আর এপিডিসিএল ও চেষ্টা করছে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করানোর জন্য। আর আমাদের 24টা জেনারেটর আছে, আমাদের যখনই বিদ্যুৎ চলে যায় আমরা এই জেনারেটর গুলোর সাহায্যে সবগুলো আমাদের সার্ভিস যেগুলো আছে ওইগুলা কন্টিনিউ করে রাখি। দেখেন মেডিকেল কলেজে অনেক রকম মানুষ আসেন, তো অনেক সময় পেশেন্টের সাথে রোগীর আত্মীয়রা আসেন, আর অনেক সময় অনেক দালাল বা চুরও ঢুকে যায়। তো আমরা চেষ্টা করি ওদেরকে আইডেন্টিফাই করে ধরার জন্য। এই ক্ষেত্রে আমাদের লোকাল পুলিশও সাহায্য করেন, আর আমাদের সিকিউরিটি আছে, ওরাও হেল্প করেন। মধ্যে মধ্যে এরকম ইনসিডেন্টস হচ্ছে, কিন্তু আমরা পুলিশের সাথে আছি এবং এই বিষয় নিয়ে আজকে কথা হয়েছে মন্ত্রী স্যারের সাথে। আমাদের এসপি স্যারও এসেছিলেন, ডিস্ট্রিক্ট কমিশনার এসেছিলেন। এগুলো নিয়ে আমাদের এসওপি কিছু বানানো হচ্ছে, অ্যাকর্ডিংলি আমরা আশা করছি এর সুফল আমরা শীঘ্রই পাবো। না দেখেন, পানীয় জল তো আমাদের পিএইচই সরবরাহ করে। তো পিএইচই অনেক ক্ষেত্রে অনেক সময় যদি কারেন্টের প্রবলেম হয়ে যায়, তো পিএইচই মানে পর্যাপ্ত পরিমাণ জল দিতে পারে না, তখন এইসব ক্ষেত্রে তখন প্রবলেম হয়। তো ওটা নিয়ে আমরা অলরেডি কাছে আছি পিএইচির সাথে, এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিশনারকেও ব্যাপারটা জানানো হয়েছে, উনিও ব্যাপারটা জেনেছেন। আর আমরা আশা করছি এইসব ব্যাপার শীঘ্রই মিটে যাবে। শিলচর শহরতলি বেরাঙ্গা তৃতীয় খণ্ডের যুবক তারিমুল হক মজুমদারকে প্রাণঘাতী হামলা চালিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছে এই এলাকার অভিযুক্ত শাহজাহান খান ওরফে ভুট্টু, আলম খান, সমীর খান ও সাদ্দাম খান। তাদের বিরুদ্ধে নিগৃহীত তারিমুল হক মজুমদার শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করেছেন। ঘটনার পর শিলচর সদর থানার তদন্তকারী অফিসার SI রিন্টু আচার্য তদন্তে নামেন, যদিও গ্রেফতারের খবর নেই। এর বিপরীতে কি এক অজ্ঞাত কারণে তদন্তকারী অফিসার সমীর খান ও সাদ্দাম খানকে মামলা থেকে রেহাই দিয়েছেন। শুক্রবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারিমুল হক মজুমদার বলেন, তারিমুল হক মজুমদার, আমার বাসা হচ্ছে বেতকান্দি। আমি সৌদি আরবে প্রবাসী আসলাম, এইগুলা কুলঙ্গারে হয়েছে, আমার টাকা পয়সা মারছে, 3 লক্ষ টাকা মারছে আমার। মানে এরপরে বিভিন্ন আগের আমার এফআইআর আছে, আসামি অ্যারেস্ট হয় না। তারপরে আমি 700 একটা করছি, আমার জানে মারা হুমকি দিয়েছে, তারপরেও আসামি অ্যারেস্ট হল। আমি কয়বার এসপি পর্যন্ত কমপ্লেন করছি, এই আসামি অ্যারেস্ট করে না। সেদিন আমি একজন বাসার যাই, আর আমার তারা মিলিয়ার সঙ্গে আমার আক্রমণ করতে 10-12 জনে মিলিয়া আমার ধরে মারা ধরা করতে আমার জানে মাত্র পাইছিল, নাকের হাড্ডি ভাঙছে, আমার নাক অপারেশন করতে লাগে, এখন টাকা নাই বলে আমি অপারেশন করতে পারি না। ঠিক আছে, আপনার আসামির নাম হইল ভুট্টু খান, আলম খান, একজনের নাম দিয়েছি, 2 জনের নাম তারা কাটিয়ে লেগেছে, আমি জানি না। সমীর খানের ছেলে আছে সাদ্দাম খান। আপনি আমি প্রশাসনের কাছে আই, কিন্তু বারবার আমি আই, আপনার উল্টা আমার অ্যারেস্ট করি না, আমার পক্ষ থেকে একদম মিস্টার এক্সাম দিয়ে আমার পক্ষ থেকে ঢুকাই দিয়েছে। আমি কিচ্ছু করছি না। আমি সৌদি আরব 8-9 বছর আসলাম, আমি এরকম লোকও নাই, কিন্তু পুলিশে আমার অ্যারেস্ট করি না। কবে ঘটনা? এটা 1 বছর হয়ে যাওয়ার পর। তারা কোন জায়গায় বাসিন্দা? এইখানে বেতকান্দির লোক। এটা একদম ক্রিমিনাল, এটা পুলিশ অ্যারেস্ট করে না, বিলকুল অ্যারেস্ট করে না। আমি অনুরোধ করি এসপি সাহেব তানি একদম হিমন্ত সাহেব আমি অ্যারেস্ট করি, যেন এই আসামিকে অ্যারেস্ট করতে ইমিডিয়েটলি। সম্রাট নাগ ও বিশ্বজিৎ দাস, 2 হিন্দু যুবকের ওপর দলবদ্ধভাবে প্রাণঘাতী আক্রমণ সহ বিভিন্ন সময়ে সনাতনী ধর্মাবলম্বীদের আক্রমণ জেহাদিদের বিরুদ্ধে রাজপথ কাঁপালো শ্রীভূমি সনাতনী ঐক্য মঞ্চ কর্মকর্তারা। শহরের লঙ্গাই আউটপোস্টের সামনে প্রতিবাদ কার্যসূচিতে শতাধিক মহিলা পুরুষ সামিল হন। কিভাবে সনাতনীরা বিভিন্ন সময়ে জেহাদিদের হাত দিয়ে নির্যাতনের শিকার হন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের কর্মকর্তারা। ঘটনার নেপথ্যে যারা রয়েছেন তাদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানান ঐক্যমঞ্চের কর্মকর্তারা। জেলা আয়ুক্তের কাছে স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। স্যার টাইমটা একটু আমরা কয়ে দিন, কয়ে দিলে বলাই আমরা আজকে সনাতনী ঐক্য মঞ্চ, এখানে পুরা সনাতন সমাজ এসেছে। আমরা দেখতে পাচ্ছি শ্রীভূমি জেলাতে কিছুদিন পর পর জেহাদিরা যেভাবে হিন্দুদেরকে ডেকে ডেকে টার্গেট করছে, হিন্দুদেরকে মারধর করছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে একটা মিছিলের আয়োজন করেছি সনাতন ঐক্য মঞ্চের পক্ষ থেকে। আর দেখা গেছে কিছুদিন পূর্বে এই খাটাখালের সম্মুখে আমাদের যুব 2টা ছেলে স্কুটি নিয়ে আসছিল, তখন বিধর্মীরা জিহাদি মানসিকতার যেগুলা মানুষ ছিল, এরা আমাদের এই ভাইদেরকে প্রাণে মারার
চেষ্টা করেছিল এবং দেখেছিলেন সামনে একটা দোকান ছিল, এই দোকান থেকে রড তারপরে লাঠির টুকরা এগুলা বের করে দিয়েছিল যাতে এই সনাতন ভাইদেরকে মারা যায় এবং বলেছিল তোমাদের হিন্দুদেরকে দেখে দেখে তোমাদেরকে মারবো। তাই তার প্রতিবাদ হয়েছিল, কিন্তু প্রশাসন দেখা গেছে যে মাত্র 2 জনকে অ্যারেস্ট করেছিল এবং আমরা এই কিছুদিন আগে একটা এসপি মহোদয়ের উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যাতে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, যদি বাকি কালপিটগুলা 5 জনের নাম উল্লেখ ছিল এবং আরো ছিল যেটা মাউথ লিঞ্চিং বলা হয়, 10 জন 12 জন মিলে 2টা ছেলেকে মেরেছিল। তার প্রতিবাদে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম, দিয়ে 24 ঘন্টা টাইম দিয়েছিলাম। 24 ঘন্টার ভিতরে যদি বাকিগুলো কালপিট যদি অ্যারেস্ট না হয় তা আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে যাব। তাই আজকে আমরা গণতান্ত্রিক আন্দোলনে যাচ্ছি। কিন্তু দেখা গেছে কালকে রাত্রে আমরা খবর পেয়েছি একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু বাকি যে মূল অভিযুক্ত যে আছে এখানে ও এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি, বা আরো যারা ছিল এরা অ্যারেস্ট হয়নি। বা বিগত দিনে দেখা যাচ্ছে শ্রীগড়ি হিন্দু ছেলের উপরে একরকম অত্যাচার হয়েছে, রানীবাড়ি হয়েছে, এগুলো আজকে পর্যন্ত অ্যারেস্ট হয়নি। তাই আমরা আজকে এই জায়গাতে আমরা প্রতিবাদ করছি যাতে আমাদের প্রশাসন যাতে ঘুম থেকে কুম্ভ নিদ্রার থেকে উঠে এবং যাতে দোষীদেরকে শাস্তি দেয়। এটা প্রত্যেক সনাতন সমাজ এসেছে এখানে, এটা হলো সনাতন ঐক্য মঞ্চ, এটার মধ্যে হিন্দু রক্তি দলও আছে এবং অন্য হিন্দু সংগঠনও এই জায়গাতে আছে, ছাত্র সংগঠন এবিপিও এই জায়গাতে আছে, সব সনাতন ধর্মাবলম্বী এখানে এসেছে। সনাতন ধর্মাবলম্বীদের উপর আঘাত হয়েছে, তাই আমরা সব সনাতন ধর্মাবলম্বী মানুষ এখানে এসেছি। আপনি উনার পরিচয় দিচ্ছেন, আমি উনাকেই বলবো, উনি এটাই বুঝাতে চেয়েছেন যে আমি মুসলিম, আমার মুসলিম ধর্মের মানুষরা এখানে মেরেছে, তাই উনি প্রয়োজন বোধ করেছেন না এই ছেলেটাকে গিয়ে হসপিটাল দেখার জন্য। এবং জুবেরের নাম যে আলগাপুরে থেকে এখানে এসেছিল, যে পাতারকান্দি একটা মাউথ লিঞ্চিং হয়েছিল, ঘটনা বলা হয়েছিল, যে মাউথ লিঞ্চিংয়ের পরিপ্রেক্ষিতে জুবেরের নাম এখানে এসে মেমোরেন্ডাম দিয়েছিল, কিন্তু জুবেরের নামকে আমি ধিক্কার জানাই, একটি স্টেটমেন্ট পর্যন্ত দিননি। উনি কমিউনাল একটা সাম্প্রদায়িক এমএলএ, উনি শুধু মুসলিমের জন্য কথা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের জন্য কথা বলেন না, উনি একজন সাম্প্রদায়িক। তাই উনাকে বরখাস্ত করা হোক এই এমএলএ পদ থেকে, আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন রাখছি। 4 দিন ধরে জলবন্দী শুকতলা গ্রাম, সরকারি সাহায্যের অপেক্ষায় অসহায় মানুষ, পাশে দাঁড়ালেন সিতু পাঠান। দেখুন সবিশেষ। কাছাড় জেলার ধলাই বিধানসভার অন্তর্গত ভুবনডহর জিপির শুকতলা গ্রাম টানা 4 দিন ধরে বন্যার জলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। গ্রামের রাস্তাঘাট, বসতবাড়ির আশপাশ এবং যাতায়াতের একমাত্র পথ পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, 4 দিন ধরে জলবন্দী থাকলেও এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ বা প্রশাসনিক সহায়তা তাদের কাছে পৌঁছায়নি। খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানীয় জল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকটে পড়েছেন বহু পরিবার। শিশু, নারী ও প্রবীণদের দুর্ভোগ আরও বেড়েছে। এমন কঠিন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছেন রাজনগর টুডের প্রতিনিধি সিতু পাঠান। তিনি নিজের উদ্যোগে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে জলবন্দী পরিবারের হাতে পৌঁছে দেন। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা অসহায় মানুষ এই সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেন। অন্যদিকে গ্রামবাসীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, শুধু সাময়িক ত্রাণ নয়, ভবিষ্যতে যাতে সামান্য বৃষ্টিতেই এমন জলাবদ্ধ পরিস্থিতি তৈরি না হয় তার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এখন দেখার বিষয়ে 4 দিন ধরে জলমগ্ন এই গ্রামের মানুষের আর্তনাদ প্রশাসনের কানে পৌঁছায় কিনা, নাকি তারা আরো দীর্ঘ সময় একই দুর্ভোগের মধ্যে দিন কাটাতে বাধ্য হন। রাজনগর থেকে একবার যাইয়া আমরা সাহায্য সহায়তা করছুন, তাই কানে আল্লাহ আরো বড় পদে নেকা। হ্যাঁ, আচ্ছা রাখো, ঠাকুর আল্লাহ কোথাও তাই যে আইয়া খবর লইছুন। আমরা এমন কোনো ব্যক্তি নাই যে এই জায়গাটার আইয়া খবর লইব, তাই এত দূরই থেকে আইছুন। আইয়া এই যে ছোট বিস্কুট বাটিয়া দিছুন, এই দুঃখ দেখিয়া। হ্যাঁ, কইতেন আর কিতা খরতা, কইতেন সরকার তো সব কান্দা যাব, বুট আইয়া খালি বিজেপি কংগ্রেসের মাথায় আজিল যে মানুষ মরিয়া যাইছে নাকি, এটা তার খেয়াল নাই। এই পরিস্থিতির মধ্যে রাস্তাঘাটের হালত নাই। বেটা রাজনগর থেকে আইয়া আমরা এই এলাকার পরিস্থিতিটা আইয়া পরিদর্শন করিয়া গেছে, ছেলেমেয়েরা আরো বিস্কুট পাঠিয়ে গেছে। এই বেটার মানুষ হইতায় না, খারে মানুষ হইতায়, সব কিছু খাওয়াইছেন। তাই অন্য পেজার আইলে 500 টাকা দিতে লাগে, এই ভাই 500 টাকা দূরের কথা, তাই না অন্য আরো 2-3 হাজার টাকার জিনিস বাচ্চা ধরে খাওয়াইয়া গেছে। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালায় সবাই উপভোগ করলেন বিহু নৃত্য। যেহেতু শ্রীভূমির সবার সুপরিচিত সপ্তসুর কর্মকর্তারা গ্রীষ্মকালীন কর্মশালা আয়োজন করেন,
বিপিন্দ্রচন্দ্র পাল স্মৃতি ভবনে শুক্রবার উদ্বোধনী কার্যক্রমে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্য উপস্থাপনার মাধ্যমে সবাইকে বাকরুদ্ধ করে দেন। নৃত্যশ্রী কলানিকেতনের শিল্পীরা বিহু নৃত্য পরিবেশন করে সবাইকে আনন্দ দেন। অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। কর্মশালা চলবে প্রায় 12 দিন ব্যাপী। কর্মশালা আয়োজনের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জন মত ব্যক্ত করেন। সরকারের দ্বারা আয়োজিত আমার মনে হচ্ছে এটা দ্বিতীয় বর্ষ, সঠিক আমার জানা নেই, এই গ্রীষ্মকালীন কর্মশালা। তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যে যে বিষয়গুলো আসে, নৃত্য, লোকনৃত্য, নাটক, নৃত্যনাট্য, আর্ট এবং ক্রাফট, লোকসঙ্গীত, যোগা, এগুলো দেখছি আমি আমার এই ফ্লেক্সের মধ্যে লেখা আছে। তো এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই পড়ে। এই যে 15 দিন বাচ্চারা এখানে কর্মশালার মধ্যে এসে প্রত্যেকের যে নিজস্ব যে নাচ গান, জানি না এটা কি কম্পিটিশন হবে না, এই যে প্রোগ্রামটা দিয়েছে, কারণ বর্তমান জগতে দেখছি আমি বাচ্চারা ম্যাক্সিমাম টাইম পড়াশোনা ছেড়ে, মানে পড়াশোনার অবসর টাইমেই ওরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এটা একটা আমাদের সমাজে একটা মোবাইলের প্রয়োজন আছে, কিন্তু আমি মনে করি মোবাইলটা আজকালের দিনে একটা সামাজিক বেয়াদি রূপে সৃষ্টি হচ্ছে। তাই যারাই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে জড়িত থাকবেন, আমি মনে করি আপনাদের মন, আপনাদের শরীর, আপনাদের চিন্তাধারা সবগুলোই উন্নত মানের হবে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।